নমস্কার, সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আনন্দধামের দ্বিতীয় ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আনন্দধামের প্রথম ভিডিও অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম মানুষের জীবনের উদ্দেশ্য কী, প্রকৃতি কেন আমাদের সৃষ্টি করেছেন সেই নিয়ে আলোচনা করেছিলাম। মানুষের জীবনের মূল দর্শন কী এবং আমাদের প্রাকৃতিক গঠন সম্বন্ধে আমরা একটা ধারণা নিয়েছিলাম, এবং আমাদের শাস্ত্র কঠোপনিষদে আমাদের মানুষের প্রাকৃতিক গঠন সম্বন্ধে যে উদাহরণের উল্লেখ আছে সেই সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মানুষের মনের শক্তি, রাদার নিয়ন্ত্রিত মনের শক্তি। আমরা এর আগের ভিডিওতে, আমাদের আনন্দধামের প্রথম ভিডিওতে আলোচনা প্রসঙ্গে দেখেছি যে মানুষের প্রাকৃতিক গঠনের আলোচনার সময় দেখেছি যে মানুষের মন হচ্ছে মানুষের জীবনে প্রধান চালিকা শক্তি এবং তার প্রকৃতির অংশ, এবং তাই মানুষের মনের মধ্যে, প্রকৃতির মধ্যে আমরা যে মহাশক্তির প্রকাশ দেখি, প্রকৃতির সেই সমস্ত শক্তি এবং বৈশিষ্ট্য মানুষের মনের মধ্যে নিহিত আছে। তাই মানুষ যুগে যুগে অসৎ সাধন করে থাকে। কিন্তু প্রকৃতির চঞ্চলতার হেতু আমাদের অর্থাৎ মানুষের মনও অত্যন্ত চঞ্চল। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন, হে কৃষ্ণ, মন যেমন চঞ্চল, উহাতে মনকে নিগ্রহ করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করার ন্যায় দুঃসাধ্য মনে করি। উত্তরে ভগবান বলছেন, অসংশয়ং মহাবাহ মনঃ দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গুচ্ছতে। গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের 35তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, হে মহাবাহ, মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ, সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয়, হে কুন্তির পুত্র, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহা নিগৃহীত অর্থাৎ নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, যাকে বলা হয় সহজ অভ্যাস যোগ। এখানে অর্জুনের মাধ্যমে ভগবান সমগ্র মানব জাতিকে, সমগ্র মানব সমাজকে একটি মেসেজ দিচ্ছেন। সেটি হচ্ছে যে শত চঞ্চলতা সত্ত্বেও মনকে নিগ্রহ করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এর মধ্যে একটি গূঢ় তাৎপর্য নিহিত আছে। সেটা হচ্ছে ভগবান যখন বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এর অর্থ হচ্ছে আরেকটি মেসেজও ভগবান আমাদের দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন। সেটি হচ্ছে মনকে যেহেতু নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই মনকে অনিয়ন্ত্রিত রাখা উচিত না। এই গুরুত্বটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাই মনকে সর্বাগ্রে নিয়ন্ত্রণে রাখা আমাদের প্রথম ও প্রধান কাজ। যেহেতু মন প্রকৃতির অংশ, তাই প্রকৃতির সমস্ত বৈশিষ্ট্য মনের মধ্যে আছে। তাই প্রকৃতির শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তার যে প্রকাশ পাওয়া যায়, আসুন তার একটি উদাহরণ নেই। তাহলে আমাদের মনকেও নিয়ন্ত্রণের দ্বারা আমরা কী ধরনের শক্তির পরিচয় পেতে পারি সেটা সম্বন্ধে একটা ধারণা পেতে পারবো। যেমন এই পরীক্ষা বা উদাহরণটি আমরা হয়তো অনেকেই জানি। সেটি হলো, যেমন ধরুন প্রচণ্ড রোদের মধ্যে এক টুকরো কাগজ রাখা হলো, কিন্তু তা সত্ত্বেও কাগজের প্রকৃতির কোনো পরিবর্তন হলো না। কিন্তু যেই মুহূর্তে কাগজের ওই টুকরোটি কাগজের উপর একটি ম্যাগনিফাইং গ্লাস ধরা হলো, সঙ্গে সঙ্গে কাগজের ওই অংশটি তৎক্ষণাৎ সম্পূর্ণভাবে পড়ে গেল, কালো হয়ে ফুটে হয়ে যাবে। এই পরীক্ষা বা উদাহরণের সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত, তবু আলোচনা প্রসঙ্গে এই উদাহরণটির উল্লেখ করলাম। এই হচ্ছে প্রকৃতির নিয়ন্ত্রণ ক্ষমতা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যতক্ষণ সূর্যের বিকিরণ শক্তিটি বিস্তৃত হয়েছিল, ছড়িয়েছিল, ততক্ষণ আমরা সূর্যের তাপের প্রখরতার পরিচয় পাচ্ছিলাম না। কিন্তু যেই মুহূর্তে ম্যাগনিফাইং গ্লাসের দ্বারা
সূর্যের বিকিরণ ক্ষমতাকে এক জায়গায় একত্রিত করা হলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কাগজের ওই অংশটি তৎক্ষণাৎ পড়ে গেল। আমাদের মনের প্রকৃতিও তাই। সেই জন্য মনের নিয়ন্ত্রণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই মনের নিয়ন্ত্রণের দ্বারাই প্রকৃতি থেকে মানুষ শুভ শক্তি সংগ্রহ করে থাকে, যার দ্বারা মানুষ যুগে যুগে অসাধ্য সাধন করে আসছে। আসুন এবারে একটি সত্য ঘটনা একজন সফল মানুষের জীবন থেকে নিয়ে আমরা ব্যাপারটি বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে, বেশ কয়েক বছর আগে এক ৮০ বছর বয়সের জাপানি ভদ্রলোক এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। যে বয়সে মানুষ সাধারণভাবে লাঠির সাহায্য ছাড়া চলাফেরা করতে সক্ষম হন না, সেই বয়সে অর্থাৎ ৮০ বছর বয়সের এক জাপানি ভদ্রলোক এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিলেন। এটা কেবলমাত্র নিছক শারীরিক শক্তির পরিচয় নয়, এটা সম্পূর্ণভাবে মনের শক্তির পরিচয়, এবং কেবলমাত্র মনকে নিয়ন্ত্রণের দ্বারাই মানুষ এই শক্তি অর্জন করে থাকে। আরেকটি উদাহরণ নিচ্ছি। সম্ভবত ১৯৩০ দশকের মাঝামাঝি সময়কার ঘটনা। সেই সময় অবিভক্ত বাংলায় একজন প্রখ্যাত বাঙালি ব্যক্তিত্ব ছিলেন, যার নাম ছিল শরৎ পণ্ডিত। তিনি দাদা ঠাকুর নামেও পরিচিত ছিলেন। শরৎ পণ্ডিত অর্থাৎ দাদা ঠাকুরের সম্বন্ধে আমরা অনেকে হয়তো জানি, তার জীবনী হয়তো অনেকে পড়েছি। একবার দাদা ঠাকুর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, সিরিয়াসলি সিক। তখন ডাক্তার নীলরতন সরকার, যার নামে কলকাতায় হাসপাতাল আছে, তিনি শরৎ পণ্ডিতকে দেখতে যান। তিনি গিয়ে দেখেন যে শরৎ পণ্ডিত এতই অসুস্থ, তার শরীরে একাধিক বিষাক্ত কার্বঙ্ক হয়েছে, বেশ বড় বড়, এবং সেগুলি এমন অ্যাডভান্স স্টেজে এসেছে যে তখনই অপারেশন করাটা অত্যন্ত প্রয়োজনীয়, না হলে প্রাণ সংশয়ের সম্ভাবনা প্রবল। কিন্তু শরৎ পণ্ডিত কিছুতেই হাসপাতালে যাবেন না। হাজার চেষ্টা সত্ত্বেও তাকে হাসপাতালে তিনি হাসপাতালে যেতে রাজি হলেন না। তখন বাধ্য হয়ে, অনন্য উপায় হয়ে ডাক্তার নীলরতন সরকার শরৎ পণ্ডিতের শরীরে অস্ত্রোপচার শুরু করতে বাধ্য হলেন। কোনোরকম ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই, কোনোরকম অ্যানেস্থেশিয়া ছাড়াই। বাড়িতে তো শরৎ পণ্ডিতের বাড়িতে তো অ্যানেস্থেশিয়ার কোনো ব্যবস্থা নেই, এবং যেহেতু মেজর অপারেশন, বেশ খানিকক্ষণ সময় লাগলো। অবশেষে যখন অপারেশনের কাজ শেষ হলো, তখন ড্রেসিং করতে করতে, ব্যান্ডেজ করতে করতে ডাক্তার নীলরতন সরকার তার বিষয়ে আর আটকে রাখতে পারলেন না। শরৎ পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পণ্ডিত মশাই, আমি অ্যানেস্থেশিয়া ছাড়া আপনার শরীরে যে এতক্ষণ ধরে ছুরি কাচি চালিয়ে গেলাম, বিনা অ্যানেস্থেশিয়ার এই অস্ত্রোপচারের মারাত্মক শারীরিক যন্ত্রণা আপনি সহ্য করলেন কি করে? তখন শরৎ পণ্ডিত বলছেন, আমি আমার মনকে বললাম, ওঠ এখান থেকে, চল আমরা হিমালয়ে বেড়াতে যাই। এতক্ষণ তো আমি আমার মনের সাথে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। ডাক্তার, তুমি তখন কি করছিলে আমি টেরই পাইনি। এই হচ্ছে নিয়ন্ত্রিত মনের শক্তির পরিচয়। সেই জন্য যেহেতু আমাদের প্রত্যেকের মনের মধ্যেই এই শক্তি নিহিত আছে, তাই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে হলে মনকে শাসন করতে হবে, মনকে নিয়ন্ত্রিত করে সঠিক পথে চালিত করলে তবেই আমরা কর্মবন্ধন থেকে মুক্তির উপায় খুঁজে পাই, এবং আর এই মৃত্যুময় জীবনে ফিরে আসতে হয় না। এটাই হচ্ছে প্রকৃতির মূল দর্শন। আজ এই পর্যন্ত। আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের লাইকস দেবেন। আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন এই বিষয়ে থেকে থাকে, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেবার যথাযথ চেষ্টা করব। আর যদি আমার এই অনুষ্ঠান ভিডিও ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন, তাদের ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আমার এই ক্ষুদ্র প্রকার প্রয়াসকে আমি সার্থক জ্ঞান করব। সকলে ভালো থাকবেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।